আচ্ছা, সবাই হচ্ছে একটু মিউট করে রাখো মাইক্রোফোনটা। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ক্লাস হবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস। এর আগে কি ক্লাসটা হয়েছিল বাংলায়? যেটা লাতি। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে বাংলায় হবে ক্লাস। একটু সাইলেন্ট, কি বলে, আওয়াজ আসছে, ঠিক আছে? সবার মাইক্রোফোনটা কিন্তু মিউট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর হচ্ছে আজকে ফার্স্ট চ্যাপ্টারের উপরে তোমাদের ক্লাস হবে। এটা সবারই আছে এই চ্যাপ্টারটা। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে? অ্যাকাউন্টিং এর ভাষা, হিসাব বিজ্ঞানের ভাষা। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমি তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবা। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার যে অ্যাকাউন্টিং কি, হিসাব বিজ্ঞান কাকে বলে, ঠিক আছে, জনক কে, তারপরে বৈশিষ্ট্য, এই রিলেটেড সব প্রশ্নগুলা পাবা। যেমন দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে, ঠিক আছে? হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? হিসাব নিকাশ করা, তাই তো? দেখো, এখানে বলেছে যে হিসাব বিজ্ঞান, এখান থেকে যে হিসাব বিজ্ঞান বা গণিত, ম্যাথমেটিক্স হলো সংখ্যা, স্পর্শ, আকার, ঠিক আছে, আপেক আপেক্ষিকতা, পরিমাপ, সমীকরণ, এই ইত্যাদির মাধ্যমে, মানে হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে, আকার, তারপরে পরিমাপ, সমীকরণ, এই সব কিছুর মাধ্যমে আমরা কি করব? একটা তথ্য, পদ্ধতি বা মেথড, ঠিক আছে, কৌশল, এর মাধ্যমে আমরা কি করব? তথ্যটাকে সংগ্রহ করব বা লিপিবদ্ধ করব। বলতে পারো কি যে তথ্য সংগ্রহ করা, লিপিবদ্ধ করা এবং তা অনুমান করার নামই কি? হিসাব বিজ্ঞান, ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞানের জনক কে? এই যে সর্বপ্রথম লেখা আছে কি, লুকা ডি প্যাসিওলি। কত সালে করেছে দেখো? 1494 সালে। এগুলোর দরকার নেই, বাট একটু মনে রাখার চেষ্টা করবা। আর হচ্ছে দেখো যে উনি হচ্ছে কি কি আবিষ্কার করেছিল, যে দুতরফা দাখিলা পদ্ধতি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা জানি একটা অ্যাকাউন্টিং এ বা একটা হিসাব বিজ্ঞানে কি থাকে, কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে, ঠিক আছে। দুটি পক্ষ, এক 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 পক্ষ কি ডেবিটর, আরেক পক্ষ কি ক্রেডিটর, ঠিক আছে, দুইটা পক্ষ থাকে। দুইটা পক্ষকে আমরা কি বলতে পারি? দুতরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে। যেমন কি একটা ক্রয় হিসাব, ক্রয় হিসাবের সাথে বা পণ্য ক্রয় করা হলো, এটার সাথে কি জড়িত? ক্রয় ডেবিট আর নগদান হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে দুইটা হিসাব আসছে, একটা না, কিন্তু এটাই কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি, যে আমাদের কি সবসময় হিসাব বিজ্ঞানে দুইটা এন্ট্রি থাকবে। তাহলে আমরা বলতে পারি কি, হিসাব বিজ্ঞান হচ্ছে পরিমাপ করা, সমীকরণ করা, তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা। এতটুকু সবাই ভালোভাবে পড়ে ফেলবা। তারপরে দেখো, আমি দুইটা রাইটারের সংজ্ঞা দিয়েছি এখানে। এগুলা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যে ট্রিপল, মানে এটাকে আমি বলে যে এ, ঠিক আছে, ফুল মিনিং কে? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। কি বলেছে? যে হিসাব বিজ্ঞান হলো অর্থনৈতিক তথ্যসমূহ শনাক্তকরণ, মানে প্রত্যেকটা তথ্যকে কি শনাক্ত করা, পরিমাপ করা, সরবরাহ করা, তারপরে কি একটা সিদ্ধান্ত গ্রহণ, এটাকে বলতে পারি কি আমরা? হিসাব বিজ্ঞান। একই কথা, যা এখানে আছে সেটাই এখানে দেয়া, একটু ঘুরিয়ে দেয়া আছে। আচ্ছা, বলো তো, এতটুকু প্রশ্নে কারো সমস্যা আছে বুঝতে? কোনো লাইন বুঝতে পারোনি এমন কি কেউ আছো? ওকে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে এটা, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। দেখো, হিসাব বিজ্ঞানের কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেখবা, তোমাদের যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইটা আছে, ওইটার মধ্যে কিন্তু অনেকগুলা বৈশিষ্ট্য দেয়া আছে। বাট তোমরা কয়েকটা, একদম এখানে যতগুলা দিয়েছি, যে এ পর্যন্ত যতগুলা আছে এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট বেশি, আর অনেক এক্সট্রা আছে, এক্সট্রা গুলার দরকার নেই। যেমন দেখো, প্রথম বৈশিষ্ট্যটা কি বলেছে? যে হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান।
ঠিক আছে। কেন সামাজিক বিজ্ঞান? কারণ দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বলতে কোনটা, যেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। আর অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটা, যেটার কি মূল লক্ষ্য মুনাফা অর্জন না, মূল লক্ষ্য কি জনকল্যাণ। যেমন আছে স্কুল, তারপরে এতিমখানা, মাদ্রাসা, ঠিক আছে, এগুলো হচ্ছে অমুনাফাভোগী বা অব্যবসায়ী বলতে পারো। তাহলে আমরা দেখো, তাহলে ব্যবসায়ী এবং অব্যবসায়ী উভয় ক্ষেত্রেই কিন্তু আমার হিসাব বিজ্ঞান প্রয়োজন। তাহলে বলেছি কি, ব্যবসায়ী বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপে, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের সাথে একটা কথাই জড়িত থাকে, সেটা হচ্ছে আর্থিক। আমরা এটাতে কি ফলাফল করব? অবশ্যই আর্থিক ফলাফল করব। তাহলে কি, আর্থিক কার্যকলাপের সঠিক আর সুশৃঙ্খল হিসাব তৈরি করাই কি হিসাব। আচ্ছা, কার এখানে এই যে দুলাল ভাইয়া কেউ আছো, মাইক্রোফোন কিন্তু আনমিউট করা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে বাহির থেকে সাউন্ড আসে, সাউন্ড এসে ক্লাসে ডিস্টার্ব হয়। সবাই একটু ক্লাসে কষ্ট করে মিউট করে রাখবা। যদি কোনো প্রশ্ন আমি যখন জিজ্ঞাসা করবো তখন আনমিউট করে অ্যান্সার দিবা, তারপর আবার মিউট করে রাখবা। আচ্ছা দেখো, এটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, পয়েন্টটা মনে রাখবা। আর পয়েন্টটার সাথে আমার কোনটা জড়িত হচ্ছে, ব্যবসায়ী এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যাস, এই পয়েন্টটা শেষ। তারপরে কি, হিসাব বিজ্ঞান একটি কলা, ঠিক আছে। তাহলে হিসাব বিজ্ঞান আমরা জানি, হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান, হিসাব বিজ্ঞান একটি কলা। কেন? দেখো বলেছে যে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি কাজ একটি সুনির্দিষ্ট পদ্ধতি। এখন কলা মানে কি? কলা হচ্ছে যে একটা কাজকে সুনির্দিষ্টভাবে বা নির্দিষ্টভাবে বলতে পারো একটা পদ্ধতি অবলম্বন করবা বা একটা নীতি মেনে চলবা, একটা নিয়ম, মানে একটা নিয়মের মধ্যে থাকবে। তাহলে হিসাব বিজ্ঞান কিন্তু একটা নিয়মের মধ্যে চলে, ঠিক আছে। কেউ কি কিছু বলছো? ওকে। আচ্ছা দেখো, তাহলে হিসাব বিজ্ঞানকে একটি সুনির্দিষ্ট পদ্ধতি এবং নীতি মোতাবেক সংরক্ষণ করা হয়। তাহলে কিন্তু প্রত্যেকটা কাজে আমরা আমরা পড়েছি যে ব্যবস্থাপনার সবগুলা কাজই কি একটা সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। তাহলে হিসাব বিজ্ঞানও কিন্তু একটা ব্যবস্থাপনার কাজ। তাহলে কি, হিসাব বিজ্ঞানও কি একটা সুনির্দিষ্ট পদ্ধতি এবং নীতি সংরক্ষণ করে বা এই পথে চলে। তারপরে দেখো, এই পদ্ধতিকে কি বলা হয়, নীতি বা কলা বলা হয়। তার জন্য আমরা হিসাব বিজ্ঞানকে কি বলতে পারি, একটা কলা বলতে পারি। তাহলে এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নেও আসে, যে হিসাব বিজ্ঞান একটি কলা, ব্যাখ্যা করো। তখন কিন্তু এই যে মূল পয়েন্টটা কি, কলা মানে কি, এটা কিন্তু আচ্ছা, অনেকে একটু বুঝে ক্লিয়ার না। হয়ে যাবে? ঠিক আছে, এটা মানে কি, একটা পদ্ধতি বা নীতি সংরক্ষণ করে চলা, এটা মনে রাখবা। ওকে। নেক্সট পয়েন্টটা দেখো, হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান। দেখো এখানে আবার এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে একটা বড় প্রশ্ন চলে আসে, কেন হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি, হিসাব বিজ্ঞান যেহেতু আমাদের আর্থিক লেনদেন, আমরা এখানে আমাদের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। তাহলে কি হয়, অবশ্যই যুক্তিসম্মত হতে হবে, কারণ একটা যুক্তি থাকতে হবে। আমি তো কোনো অযৌক্তিক এখানে লেনদেন দিতে পারবো না, বা যেটা আমার লেনদেন না সেটা কিন্তু আমি ইনক্লুড করতে পারবো না। যেটা আমার লেনদেন সেটাই আমার এখানে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তাহলে যেমন হচ্ছে এক্সাম্পল হিসাবে কর্মচারী নিয়োগ দেওয়া, এটা কিন্তু আমার লেনদেন না, ঠিক আছে, কিন্তু কর্মচারীকে বেতন দেয়া এটা কিন্তু আমার লেনদেন। তাহলে বুঝতে হবে কি, যুক্তিসম্মত। দেখো, তো আপনার কর্মচারীকে কথাটা আসতেছে না। আমার কথা কি ক্লিয়ার আসছে না? না আপু, আপনার কথা বুঝতে পারতেছি না। আচ্ছা, সবার কি সেম প্রবলেম হচ্ছে? না না। আচ্ছা, একটু প্রবলেম হলে আমাকে বলবা, ঠিক আছে। ওকে মিস। ওকে। আচ্ছা, তাহলে দেখো, হিসাব বিজ্ঞান বলতে কি কি বুঝি, যে একটা যুক্তিসম্মত থাকতে হবে এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া থাকতে হবে, এটাই হচ্ছে কি আমার হিসাব বিজ্ঞানকে আমরা একটি বিজ্ঞান বলতে পারি। তারপরে দেখো, হিসাব বিজ্ঞান একই সাথে কলা ও বিজ্ঞান। এখন তোমরা যখন এটা আলাদা দিয়ে দিবা, একটি সামাজিক বিজ্ঞান, একটি কলা, একটি বিজ্ঞান, তখন আর এই পয়েন্টটা দরকার নেই, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিবা। কারণ আলাদা আলাদা করে তো বলেই দিয়েছো, পরে আর এই পয়েন্টটা দরকার নেই, এটা বাদ।
নেক্সট দেখো, ইম্পর্টেন্ট একটা হচ্ছে দ্বৈত সত্তা, যেটা আমি বললাম দুতরফা, মানে দুইটি পক্ষ থাকবে। একটা কি ডেবিট, একটা ক্রেডিট। একজন একজন হচ্ছে প্রদান করবে, একজন হচ্ছে গ্রহণ করবে। তাহলে হিসাব বিজ্ঞানের কয়টি পক্ষ? দুটি। এটা একটু বড় করে লিখবা যে একজন কি অর্থ গ্রহণ করবে এবং একজন কি অর্থ প্রদান করবে, বলতে পারো। তারপরে হচ্ছে দেখো আর্থিক ফলাফল, অবশ্যই আমার অর্থ রিলেটেড একটা বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি কি এখানে আমার সবকিছু আর্থিক রিলেটেড থাকতে হবে, বা অর্থের একটা ফলাফল আনতে হবে। কেমন দেখো, আছে হচ্ছে বাজেটিং, আয়, অবশ্যই আয় আসবে, ট্যাক্স আসবে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে আমার আর্থিক ফলাফল। তারপরে বলতে পারো ব্যয়, এই সবগুলোই কি আমার একটা আর্থিক ফলাফল। তারপরে বলেছে আর্থিক অবস্থা। দেখো, এখন আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা কি, এখন তোমার আয় কতটুকু, এটা কি একটা আয়ের ফলাফল। তুমি ট্যাক্স কতটুকু দিচ্ছ, এটা হচ্ছে তোমার ট্যাক্সের ফলাফল। আর আর্থিক অবস্থা কি, সমগ্র একটা হিসাব বিজ্ঞানের বিষয়। একটা হিসাব বিজ্ঞানে তুমি ব্যয় ইনক্লুড করছো, আয় ইনক্লুড করছো, সম্পদ ইনক্লুড করছো, সব কিছুর একটা চূড়ান্ত ফলাফলকে আমরা কি বলতে পারি? আর্থিক অবস্থা। ঠিক আছে, তাহলে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা সবাই ক্লিয়ার হয়েছো? কারো কোয়েশ্চেন আছে? ঠিক আপু আছে। আরেকবার। আচ্ছা দেখো, আর্থিক ফলাফল কোনটা, যেমন হচ্ছে আয়। তুমি আয় করছো, ঠিক আছে, যে তোমার বিক্রয় হতে মনে করো 10,000 টাকা আয় হয়েছে। তুমি ট্যাক্স প্রদান করেছো 2 লাখ টাকা। তাহলে এগুলা কি তোমার একটা আর্থিক ফলাফল। আর আর্থিক অবস্থা কোনটা, তোমার একটা হিসাব বিজ্ঞানে তুমি কি করছো? আয় ইনক্লুড করছো, ব্যয় ইনক্লুড করছো, সম্পদ দিচ্ছ, মালিকানা সত্ত্ব দিচ্ছ, সব আসতেছে। তাহলে এই সমগ্র একটা পদ্ধতিকে আমরা কি বলতে পারি? আর্থিক অবস্থা। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছো? জি। ওকে। আচ্ছা, পরে দেখো তথ্য সংগ্রহমূলক। তাহলে কি তথ্য সংগ্রহ করতে হবে? অবশ্যই যে কোনো একটা তথ্য আমার সংগ্রহ করতে হবে। এখন কর্মচারীকে বেতন দেয়া বা নগদে পণ্য বিক্রয়, ঠিক আছে, তারপরে অবচয়, এগুলার কি একটা তথ্য সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। এটাই কি একটা হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যের প্রধান দিক। অবশ্যই তথ্য সংগ্রহ এবং লিপিবদ্ধ। তারপরে বলেছে সৃজনশীলতা। সৃজনশীলতা বলতে যেটা, এটার দরকার নেই, এটা দিলে দিবা, না দিলে না দিবা। এটা এত ইম্পর্টেন্ট না। তথ্য সংগ্রহ পর্যন্ত হচ্ছে ভালোভাবে কয়েকটা পয়েন্ট মনে রাখবা সবাই। নেক্সট ক্লাস আমি জিজ্ঞাসা করব। তাহলে এখানে টোটাল আমি দিয়েছি কয়টা পয়েন্ট? দেখো, 1 2 3 4 5 6 7 8টা, 9টার মধ্যে 7টা, অ্যাটলিস্ট 7টা পয়েন্ট মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখাচ্ছি। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। দেখো, বৈশিষ্ট্য থেকে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, বলেছে প্রথমটা কি, স্থায়ী লিপিবদ্ধকরণ। এখানে তোমরা বলতে পারো কি লেনদেন লিপিবদ্ধকরণ। আচ্ছা দেখো, স্থায়ী লিপিবদ্ধকরণ, স্থায়ী লিপিবদ্ধকরণ বলতে কি একটা আর্থিক লেনদেনকে আমরা কি করতে পারি? স্থায়ীভাবে, ঠিক আছে, বা দীর্ঘমেয়াদী ভাবে সংরক্ষণ করতে পারি। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। আমরা কিন্তু 1 দিন 2 দিনের জন্য একটা লেনদেন সংগ্রহ করি না, অনেক দিনের জন্য করি। যখন আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী করি তখন কি করি? একটা নির্দিষ্ট সময় বা 1 বছরের একটা আর্থিক অবস্থা বের করি। তাহলে আমরা বলতে পারি কি এটা একটা স্থায়ী লিপিবদ্ধকরণ। তারপরে এখানেও কিন্তু তথ্য সরবরাহ, একটু আগে যেটা বললাম, অবশ্যই তথ্য সরবরাহ করতে হবে। দেখো, এখানে একটা লাইন বলা আছে যে ব্যাংকের ক্ষেত্রে আমানতকারী এবং ঋণ গ্রহীতাকে হিসাব সংক্রান্ত তথ্য সরবরাহ করে হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে কি ব্যাংকের ক্ষেত্রে কারা করে? আমানতকারীরা। আবার ঋণ গ্রহীতাকে কারা করছে? পাওনাদার, ঠিক আছে, যারা ঋণ দিচ্ছে। তারপরে দেখো আর্থিক ফলাফল, একটু আগে বলেছি আর্থিক ফলাফল একই, কিন্তু একই জিনিসগুলো আবার ঘুরে ফিরে আসছে। দেখো, আর্থিক অবস্থা অনেকগুলো সিমিলার পাবা।
তারপর এখানে আরেকটা চেঞ্জ আসছে, কোনটা? জালিয়াতি রোধ। এটা কি? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। উদ্দেশ্যটা কেন? আমাদের জালিয়াতি রোধ করার জন্য। যেমন দেখো, হিসাব রক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠান তহবিলে চুরি ও জালিয়াতি রোধ করা যায়। যে অনেকে কিন্তু অনেক কিছু চুরি করতে পারে, কর্মচারীরা চুরি করতে পারে। তো যখন একটা বিবরণী প্রস্তুত করা হবে, আয় ব্যয় তালিকা প্রস্তুত করা হবে, তখন কি জালিয়াতি হচ্ছে কিনা এটাও কি একজন হিসাব রক্ষক বুঝতে পারবে। পরের পয়েন্টে কি? আইনের বাধ্যবাধকতা। দেখো বলেছে যে আইনের বাধ্যবাধকতা পালনের জন্য হিসাব রাখা হয়। যেমন কোম্পানি আইন, ঠিক আছে? যেগুলো নর্মালি এক মালিকানা ব্যবসা বা অংশীদারি, ওদের কিন্তু আইনের বাধ্যবাধকতা দরকার নেই। এটা কাদের প্রয়োজন? যারা হচ্ছে কোম্পানি, ঠিক আছে? কোম্পানি আইনের আওতায়, তারপর আয়কর আইন, এগুলাকে একটা নিবন্ধন কোম্পানি, এগুলার ক্ষেত্রে কি লাগে আমাদের? আমাদের আইনের বাধ্যবাধকতা প্রয়োজন হয়। মূলত হচ্ছে যৌথ মূলধনী বা কোম্পানি আইনের ক্ষেত্রেই হচ্ছে আমার এই পয়েন্টটা দরকার, যে আইনের বাধ্যবাধকতা প্রয়োজন। তারপরে কি? গাণিতিক শুদ্ধতা যাচাই। হিসাব বিজ্ঞান করে কি হবে? গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। হিসাব বিজ্ঞানের অনেক ভুল হয়, ঠিক আছে? লেখালেখির ভুল হয়। তো কিভাবে লিখতে হবে? এখানে বলেছে যে মানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হচ্ছে আমাদের লেনদেনগুলা কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এটাই বলা আছে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তারপরে যে আরেকটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ভ্যাট ও পয়েন্ট, ভ্যাট ও কর নির্ণয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি করি আমরা? ভ্যাট ও কর নির্ণয় করতে পারি। তারপরে বিশ্লেষণ। বিশ্লেষণ বলতে কোনটা? যে আমরা এই দেখো, একটা বছর বলেছে, এক বছর মানে একটা নির্দিষ্ট বছরে কি আমরা একটা খরচ এবং আয় জানতে পারি। কতটুকু আমাদের লাভ হচ্ছে, কতটুকু টাকা আমাদের লস হচ্ছে, সবকিছু কিন্তু আমরা বিশ্লেষণ করে জানতে পারি। এই জন্য কিন্তু হিসাব বিজ্ঞানে ওই যে বিশদ আয় বিবরণী, আর্থিক বিবরণী, এগুলো প্রস্তুত করা হয়। তারপর কি? প্রামাণ্য দলিল, যেটাকে আমরা ভাউচার বলি, ঠিক আছে? অবশ্যই একটা হিসাবের কি করতে হবে? আমার দলিল রাখতে হবে। যে এক পক্ষ টাকা দিচ্ছে, আরেক পক্ষ টাকা নিচ্ছে, এটা তো একটা দলিল রাখতে হবে, তাই না? অবশ্যই কিন্তু দলিল রাখা প্রয়োজন। তারপর এটা কি? লেনদেন লিপিবদ্ধকরণ। দেখো, লেনদেন লিপিবদ্ধকরণের মাধ্যমে কি হয়? অর্থনৈতিক অবস্থা, তারপর সঠিক নির্বাচন নিশ্চিত করা যায়। মানে প্রত্যেকটা লেনদেন, কোনটা লেনদেন কোনটা লেনদেন না, এগুলা জানা যাচ্ছে। লেনদেনগুলোকে আমরা কি করছি? লিপিবদ্ধ করতে পারছি, যে এটা আয় হিসাব, এটা ব্যয় হিসাব, এটা সম্পদ। এগুলাই হচ্ছে লিপিবদ্ধ করা। আচ্ছা, আমাকে একটু বলবা যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, কোনো পয়েন্ট বুঝতে কারো প্রবলেম আছে কিনা? এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো? জি মিস। ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা একজন বলছে কি রেডমি 9i কোনো কিছু শোনা যাচ্ছে না। তোমার মেবি নেট প্রবলেম হতে পারে। বাকিরা তো শুনতে পাচ্ছ না বাকিরা সবাই? জি মিস। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, লেনদেন লিপিবদ্ধকরণ, এখন কি আমরা পড়বো? লেনদেন লিপিবদ্ধকরণের কয়েকটি পদ্ধতি। এখন লেনদেন লিপিবদ্ধকরণ কি? এই যে একটু আগে এখানে পড়েছো, এটা কিন্তু হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য। তাহলে দেখো, এখন এই লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু হাইলাইট আছে। যেমন কি? আমরা কিভাবে একটা লেনদেনকে লিপিবদ্ধ বা তালিকাবদ্ধ করতে পারি? প্রথমটা কি? জার্নাল বা জাবেদা। জাবেদার মাধ্যমে, জাবেদা তো সবাই জানো, ঠিক আছে? এক পক্ষ ডেবিট, এক পক্ষ ক্রেডিট। তাহলে কি এখানে বলেছে যে যেখানে সকল লেনদেন এবং অর্থনৈতিক ঘটনা লেখা থাকে, যে লেনদেনটা আমার হচ্ছে, আমি সাথে সাথে আগে কোথায় লিখছি? জাবেদায় লিখছি, ঠিক আছে? যে পাওনাদারকে পরিশোধ করা হলো, তখন কি হবে? পাওনাদার ডেবিট হয়ে যাবে, দায় কমে গেল। আর নগদান কি? ক্রেডিট হয়ে যাবে। তখন আমি কি করব? এই এন্ট্রিটাকে কোথায় লিপিবদ্ধ করব? জাবেদায়। এটা মনে রাখবা। অ্যাট ফার্স্ট আমাদের লেনদেন লিপিবদ্ধ করার প্রথম এন্ট্রিটাই হচ্ছে কি? জাবেদা। পরে কি? লেজার বা খতিয়ান। জাবেদার পরে আমরা কি করি? একটা হিসাবে জের নির্ণয় করি, যে হ্যাঁ, জাবেদাতে আমার এত এতগুলা ব্যয় আসলো, যে অনেকগুলা ব্যয়। এখন ব্যয়ের একটা ব্যালেন্স কত, আমার টোটাল ব্যয়ের ব্যালেন্স কত বা জের কত, সেটা আমি কোথায় বের করব? খতিয়ানে। তাহলে খতিয়ান আমাকে কি কি বের করে দিচ্ছে? কোন তথ্য দিচ্ছে? একটা জাবেদার মধ্যে আমার যে ব্যয়টা হচ্ছে বা যেই সম্পদের পরিমাণ হচ্ছে, যে আয় হচ্ছে, ওই আয়ের কি মোট একটা ব্যালেন্স আমাকে দিচ্ছে। কে দিচ্ছে? খতিয়ান।
ঠিক আছে, তাহলে এই যে এটা এখানে বলা আছে যে সকল লেনদেন বিষয়ক প্রধান তথ্য উল্লেখ করা হয়, তারিখ, খাত, মূল্য, লেনদেনের বর্ণনা, সবকিছু কোথায় উল্লেখ করা হয়, খতিয়ানে। তারপরে কি আছে দেখো, রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। রেওয়া মিলে আমরা কি করি, আমাদের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশকে সমান সমান করতে হয়, আর যদি সমান না হয় তাহলে কি আমাদের অনিশ্চিত হিসাব আসে। তাহলে কি এটি একটি অতীত কার্যক্রমের জন্য অর্থনৈতিক স্থিতি যাচাই করার জন্য ব্যবহৃত হয়। মানে আমাদের অর্থনৈতিক যে আমাদের কতগুলা ব্যয়, আয়, সম্পদ, ঠিক আছে, মানে ডেবিটটা কি ক্রেডিটের সমান হচ্ছে কিনা এটাই আমার জানা যায় কিসের মাধ্যমে, একটা রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। আমরা যোগফল দেখি, কোনো ভুল হলো কিনা এগুলো আমরা নির্ণয় করতে পারি। তারপরে বলেছে কি ব্যালেন্স শিট, এটার আগে আসবে আমার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, হচ্ছে আয় হিসাব, এটা হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্সের পরে আসবে। তাহলে আয় হিসাবে আমরা কি করি, একটা নির্দিষ্ট কাল বা নির্দিষ্ট সময়ের, দেখো এখানে শুধু আয় ব্যয় লাভ ক্ষতিই আসবে। তাহলে ইনকাম স্টেটমেন্টে আমরা কি, আমাদের কি কি আসবে, আয় আসবে, ব্যয় আসবে, কত টাকা আমাদের লাভ হলো, কত লস হলো, কি ক্ষতি হলো, এগুলো আসবে। আর এগুলা বাদে আমাদের যত সম্পদ থাকবে, ঋণ থাকবে, মূলধন থাকবে, আমাদের ক্যাপিটাল, মালিকানা সত্ত্ব থাকবে, এ প্রত্যেকটা আমরা কোথায় যাবে, ব্যালেন্স শিটে বা হচ্ছে আর্থিক বিবরণীতে। তাহলে সর্বশেষে আমরা কোনটা তৈরি করি, একটা হিসাব বিজ্ঞানের শেষ ধাপে আর্থিক বিবরণী। এটার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের সম্পদ কতটুকু, দায় কতটুকু, ঠিক আছে। একটা প্রতিষ্ঠানের কি একটা আর্থিক অবস্থা জানা যায়, ফুল আর্থিক অবস্থা জানা যায়। আচ্ছা দেখো তো, লেনদেন লিপিবদ্ধকরণের যে এখানে কয়েকটা পদ্ধতি, একটাও মিস দিবা না, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, সবাই অবশ্যই এগুলো মনে রাখবা। বলো এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, তারপরে যদি থাকে বলতে পারো। সবাই বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো হচ্ছে হিসাব বিজ্ঞানের কার্যাবলী। দেখো আজকে কিন্তু সব হিসাব বিজ্ঞান রিলেটেড, প্রথম চ্যাপ্টারটাই কিন্তু এই হিসাব বিজ্ঞানের কাজ, উদ্দেশ্য, লেনদেন এগুলাই রিলেটেড সবকিছু। দেখো কার্যাবলী গুলা কি, মানে একটা হিসাব বিজ্ঞানে আমরা কি কি কাজ করে থাকি, এতক্ষণ আমরা পড়েছি কি উদ্দেশ্য, বৈশিষ্ট্য। এখন পড়বো যে হিসাব রক্ষক কি কি কাজ করে, মানে একটা হিসাব বিজ্ঞানের কি কি কাজ হয়ে থাকে। প্রথমত দেখো একই কথা, লেনদেন আমাদের আগে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। এর আগে কিন্তু আমরা লেনদেন চিহ্নিতটা পড়িনি। এখন আমাদের কি আসছে, আমাদের লেনদেন চিহ্নিত করতে হবে বা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে ট্রানজেকশনটা, যেমন আমাদের কোনটা কোন লেনদেন। এখন কেউ যদি নাই বলতে পারে যে হ্যাঁ ক্রয় হচ্ছে একটা ব্যয়, বিক্রয় হচ্ছে একটা আয়, তাহলে সে হিসাব করবে কিভাবে? তাহলে আগে আইডেন্টিফাই করতে হবে আমার কোনটা ব্যয়, আমার কোনটা আয়, এটাই হচ্ছে আমার চিহ্নিতকরণ। বা আমার লেনদেন কি, লেনদেন না। যেমন কর্মচারী নিয়োগ দেয়া, ঠিক আছে, এটা কি আমার একটা লেনদেন, লেনদেন না। কর্মচারীকে বেতন দেয়া, এটা কিন্তু লেনদেন। তাহলে আমার আগে কি করতে হবে, লেনদেন কোনটা সেটাকে চিহ্নিত করতে হবে। তারপরে দেখো লেনদেনকে লিপিবদ্ধকরণ করতে হবে, মানে আমার তালিকাভুক্ত করতে হবে, যে ডেবিট, ক্রেডিট, তারপর আয়, ব্যয়, দায়, এগুলো কি করতে হবে, একটা তালিকা করতে হবে। তারপরে কি বলেছে, শ্রেণীবদ্ধকরণ। ঠিক আছে, যে আমার শ্রেণীবদ্ধকরণ বলতে, এখন তুমি লিপিবদ্ধ করলা কি, তোমার আয় হচ্ছে 5টা, এখন তুমি শ্রেণীবদ্ধ করবা কিভাবে। এখন তোমার ব্যয়ের আন্ডারে হচ্ছে তোমার 5টা ব্যয় হলো, বা আয়ের আন্ডারে তোমার কয়টা আয় হলো, 5টা আয় হলো, সেগুলাকে কি করবা, একত্র করে যোগফল করবা। এটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। তারপরে আমরা কি করতে পারি, একটা লেনদেনকে সংক্ষিপ্ত করতে পারি। কিসের মাধ্যমে, জাবেদার মাধ্যমে। আমাদের একটা ট্রানজেকশন কিন্তু অনেক বড় থাকে, সেখান থেকে আমরা কি করি, মাত্র দুইটা পক্ষ নিয়ে আসি, একটা ডেবিট, একটা ক্রেডিট। দেখো এই যে ডেবিট এবং ক্রেডিট যে উদ্বৃত্ত গুলোকে নিয়ে সংক্ষিপ্ত আকারে একটি বিবরণী তৈরি করা হয়। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি লেনদেন সংক্ষিপ্তকরণ, যাকে কি বলে, রাওয়া মিল বলে। তারপরে এখানেও আবার একই কথা, আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, ঠিক আছে, ঘুরে ফিরে কয়েকটা পয়েন্ট এক পাবা, তবে কিছু কিছু পয়েন্ট এখানে চেঞ্জ পাবা, ওগুলা মুখস্থ করে ফেলবা। যেমন চিহ্নিতকরণ, এটা নতুন আসছে, ঠিক আছে, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, এগুলো তিনটে কিন্তু এখানে নতুন অ্যাড হয়েছে। তারপর হচ্ছে তথ্য পৌঁছানো। একটা পয়েন্ট বিস্তারিত লিখতে হবে। হ্যাঁ এই যে পয়েন্টে, এই যে যা যা লিখে দিয়েছি, আমি যেভাবে লিখেছি এভাবে লিখে দিলেই হবে।
অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলা হচ্ছে আজে বাজে কথা লিখবা না, যা এক্সাক্ট যেটা বলেছে সেটাই লিখবা। যেমন দেখো আমি কয়েকটা লাইনে এখানে লিখেছি, তোমাদের যখন খাতায় লিখবে এটা আরো আরো বড় হবে। ঠিক আছে, এভাবে করে লিখে দিবা। যা যা আছে পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমাদের অ্যাকাউন্টিং এর বাংলা গ্রুপটা নাই। স্যার যদি ক্রিয়েট করে দেয় আমি পাবলিশ করে দিব, সাবমিট করে দিব এই পিডিএফটা। এটা পড়লেই হয়ে যাবে, এর থেকে এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আচ্ছা, এ পর্যন্ত কারো প্রবলেম আছে? আর কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এই প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো? আপু এত কিছু লিখতে তো অনেক টাইম লাগবে। তোমাদের মার্কসটাও তো ওরকম বেশি থাকবে বলো। মার্কস যদি বেশি থাকে তাহলে বেশি মার্কসের জন্য লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে। এখন 5 মার্কসের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমাকে লিখতে হবে। এখানে 7 থেকে 8টা পয়েন্ট তো দিতেই হবে। এখন 5 মার্কের জন্য তো 5টা পয়েন্ট লিখলেও হবে না, একটু 6 থেকে 7টা পয়েন্ট লেখার চেষ্টা করবা। ঠিক আছে, মার্কস তো থাকবে, মার্কস অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ওভাবেই আসবে। এখন যেটা তোমাদের এক লাইনের একটা প্রশ্ন 1 মার্কসে, তখন তো তোমরা এটা দিবা না। যেমন তোমাদের কোয়েশ্চেন করলো জাবেদা কাকে বলে, তখন কি করবা? তখন তোর এত কিছু লেখার দরকার নেই, শুধু জাবেদা কাকে বলে সেটা লিখে দিবা। ঠিক আছে, আর আচ্ছা আপু। 5 মার্কস 7 মার্কসের জন্য একটু বড় বড় কোয়েশ্চেনটাই লেখা বেটার। আর এগুলোতে হচ্ছে টিচাররা মার্কস কাটবে না, তুমি এক্সাক্ট যাই লিখবা তোমাকে ওরকম পয়েন্টই, মানে মনে করো 5-এ তোমাকে এখানে 3-4 ভালো মার্কস দিবে। থিওরিক্যালের মতো মার্কস কাটবে না, এগুলো কাটার মতো কিছু নাই। আর আজে বাজে লিখলে ডাবল 0 দিয়ে দিবে। তো এই যা বলেছে যেটা চেয়েছে এই জন্য ভালো করে কোয়েশ্চেনটা পড়বা, যে কোনটা বলেছে, উদ্দেশ্য নাকি বৈশিষ্ট্য নাকি কার্যাবলী, এগুলো বুঝতে হবে। এগুলো আগে তোমার আইডেন্টিফাই করে দেন অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরের আরেকটা কোয়েশ্চেন আছে যে একজন ব্যবস্থাপক, দেখো একজন ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে কি কি কার্যাবলী সম্পাদন করে। এতক্ষণ আমরা পড়েছি যে হিসাব বিজ্ঞানের কার্যাবলী, আর এখন হচ্ছে হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলা নিয়ন্ত্রণ করবে কে? একজন ব্যবস্থাপক থাকবে, ব্যবস্থাপনার দায়িত্বে একজন থাকবে। তিনি কি কি কাজ করবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন দেখো তার প্রথম কাজ কি? নীতি নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়ন। আমরা ব্যবস্থাপনায় কিন্তু এটা পড়েছিলাম যে একজন ব্যবস্থাপকের প্রথম কাজ কি থাকে? পরিকল্পনা করা। যে পরিকল্পনা করবে সেই কি একটা নিয়ম বা নীতি নির্ধারণ করে দিবে। পরের করবে। পয়েন্টে দেখো বাজেট প্রণয়ন। অবশ্যই কিন্তু আমাদের এক একটা লেনদেনের বাজেট থাকবে। তাহলে কি পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট বলে। আমরা যে অনুযায়ী পরিকল্পনা করব সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? কত টাকা খরচ হচ্ছে, কত টাকা ইনকাম হবে, এগুলাকে আমার একটা গাণিতিক বা সংখ্যায় প্রকাশ করব। এটাকে আমি কি বলতে পারি? বাজেট বলতে পারি। এই বাজেট প্রণয়ন করা কিন্তু একটা হিসাব বিজ্ঞানের সবচেয়ে জরুরি বিষয়। বাজেট কিন্তু অবশ্যই করতে হয় প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে। পরে বলেছে কি ব্যয় নিয়ন্ত্রণ, তাহলে একজন ব্যবস্থাপক কি করতে পারে? কস্টটাকেও কন্ট্রোল করতে পারে। যেমন যদি দেখতে পারে যে তার হচ্ছে ব্যবস্থাপনা প্রচুর ব্যয় হচ্ছে, তখন কি করবে? সে আয়টাকে বাড়াবে, ব্যয়টাকে কমাবে। সেভাবে কি ব্যয়টাকে আয়ের মাধ্যমে ঢেকে ফেলবে, মুনাফা সর্বোচ্চকরণ করবে যেটাকে বলে। ঠিক আছে, তারপরে বলেছে কি কর্মীদের কাজের মূল্যায়ন, কর্মীদেরকে কাজের প্রতি কি করবে? মূল্যায়ন তাদের কাজটাকে গুরুত্ব দিবে, তারা ঠিক মতো কাজ করছে কিনা এগুলা খেয়াল করবে। উৎপাদনের পরিমাণ, সময় এগুলা বিবেচনা করবে, এগুলা কিন্তু একজন ব্যবস্থাপকের কাজ। তারপর ভুল হলো কিনা, ভুল হলে এটা সংশোধন কি, এটাও কিন্তু একজন ব্যবস্থাপক করে থাকে। তারপর হচ্ছে তহবিলের উৎস। এখন একটা আর্থিক হিসাবে কি করতে হয়? আমার হচ্ছে নিজের একটা ব্যবসা পরিচালনা করতে গেলে আমার নিজের মূলধন থাকে, কিছু আমি ব্যাংক থেকে ঋণ নিতে পারি, আত্মীয়দের থেকে ঋণ নিতে পারি। তাহলে এই যে তহবিলের আমার কোন উৎস থেকে আমি তহবিলটা সংগ্রহ করব, এটা কিন্তু একজন ব্যবস্থাপক করে। এটা এখানে বলা আছে। তারপরে বলেছে পণ্য মূল্য নির্ধারণ। একটা পণ্যের মূল্য কেমন সেটা কিন্তু কার দায়িত্ব? ব্যবস্থাপককে নিয়ন্ত্রণ করা। যে পণ্যের মূল্য এক এক সময় অনেক বেড়ে যাচ্ছে, এখন যেমন
অনেক অনেক কিছু দাম বেড়ে গেছে, তো সেরকম হচ্ছে পণ্যের দাম হচ্ছে বেড়ে যাচ্ছে, মুনাফা যোগ করে কি করে পণ্য মূল্য নির্ধারণ করা হয়। তোমার ব্যয় কত, তোমার পণ্যের মূল্যের ব্যয় কত হচ্ছে, তারপর সেল করলে আয় কত পাবা, এই সব কিছুই কিন্তু হচ্ছে পণ্য মূল্য নির্ধারণ করা। তাহলে বলা আছে কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে চিহ্নিত করা, লিপিবদ্ধ করা এবং সিদ্ধান্ত গ্রহণের কি আর্থিক সরবরাহ করাই কিন্তু হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপকের কি প্রধান কাজ। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের আমি পড়ালাম কয়টা কোয়েশ্চেন এখান থেকে? পাঁচটা, ছয়টা। আচ্ছা বলো, এই ছয়টা কোয়েশ্চেনের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? 4 মিনিটসের মতো টাইম আছে। বলো, কারো কোনো প্রবলেম আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। বুঝতে সমস্যা হয়েছে কারো ক্লাস, নাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা ঠিক আছে। আহ বলো আরেকবার। আমি বুঝেছি। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে তোমাদের এই ছয়টা প্রশ্ন পড়া থাকবে। ছয়টা প্রশ্নের পয়েন্টগুলো খুব ভালোভাবে সবাই পড়বা, আমি নেক্সট ক্লাসে পড়া জিজ্ঞাসা করবো, পয়েন্টগুলোর নাম বলবা, ঠিক আছে? আর তাহলে আজকে ক্লাস এতটুকুই থাক। আর অবশ্যই যে আমি ভিতরগুলো কিন্তু আমি সংক্ষেপে বলেছি, তোমরা এই ভিতরের পয়েন্টগুলো, এই ভিতরের বিস্তারিতগুলো খুব ভালোভাবে পড়বা। যদি কোনো লাইন না বুঝো সেটা খাতায় নোট করে রাখবা, নেক্সট ক্লাসে আমাকে বলবা যে হ্যাঁ আমি এই লাইনটা বুঝতে পারি না বা এই লাইনটা কেন হলো, তখন আমি তোমাদের ডিপলি এটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।